আসসালামু আলাইকুম। গৃহকালীন দিয়া হাজার আসমত বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম আমার ঘরে আমার কলেজ এই পেজ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের দ্বিতীয় পত্র নিয়ে যারা এবার 2021 সালের পরীক্ষার্থী তাদের জন্য বলছি। আমি আজকে তোমাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা যে একটা সংক্ষিপ্ত সিলেবাস পেয়েছি তার মধ্যে আমরা দেখেছি যে দ্বিতীয় অধ্যায়ের জন্য দ্বিতীয় অধ্যায়ের প্রথম চ্যাপ্টারটা, তারপরে আমাদের 3 নম্বর চ্যাপ্টারটা, 4 নম্বর চ্যাপ্টারটা এবং আমাদের এই ষষ্ঠটা আর কি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই 4টা চ্যাপ্টার আমাদের দেওয়া হয়েছে। আমরা এই পর্যন্ত যা সর্বশেষ পেয়েছি তার পরিপ্রেক্ষিতে আমরা বলছি। তাহলে আমরা কি বলেছি? প্রথম অধ্যায়টা হচ্ছে কি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা, আর তৃতীয় অধ্যায়টা হচ্ছে কি আরোহের প্রকারভেদ, চতুর্থ অধ্যায়টা কি প্রকল্প, আর ষষ্ঠ অধ্যায়টা কি সেটা হচ্ছে ব্যাখ্যা। আজকে আমি তোমাদের যেহেতু প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায় কমপ্লিট হয়ে গেছে, আমি আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা ব্যাখ্যা চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করি। ব্যাখ্যার যে ইংরেজি প্রতিশব্দটা ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এক্সপ্লেনেশন। এই এক্সপ্লেনেশন শব্দটি ল্যাটিন শব্দ এক্সপ্লেনার থেকে এসেছে। ল্যাটিন শব্দ এক্সপ্লেনার থেকে এসেছে। তাহলে আমরা কি পেলাম? যে ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দটা হচ্ছে এক্সপ্লেনেশন, এবং এই এক্সপ্লেনেশন শব্দটি ল্যাটিন শব্দ এক্সপ্লেনার থেকে এসেছে। এই এক্সপ্লেনার যে কথাটা বলেছি, এই এক্সপ্লেনার কথাটি দুটো অর্থ আছে। এই এক্সপ্লেনার এটা আমরা এখানে নিয়ে আসি যে এক্সপ্লেনার এক্সপ্লেনার এটা দুটি অর্থ আছে। একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে কি প্লেনার। এটাকে প্লুরাসও বলা হয়, প্লেনারকে প্লুরাসও বলা হয়। তাহলে আমরা দেখো এখানে পেলাম যে ল্যাটিন শব্দ এক্সপ্লেনার দুটি অর্থ আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে কি প্লেনার। এক শব্দের অর্থটা কি? এক শব্দের বাংলা যে অর্থটা সেটা হলো আউট অফ, অর্থাৎ হলো বাংলা যদি বলি আমরা সেটা হবে পূর্বাবস্থা। তাহলে এক শব্দটি ইংরেজিটা হচ্ছে কি আউট অফ, আর আউট অফ এর বাংলাটা হচ্ছে কি পূর্বাবস্থা। তাহলে এই আর প্লেনার, এখন আসো প্লেনার শব্দটা হলো আমরা বলবো সেটা অর্থ, বাংলা অর্থ হচ্ছে সহজ করা। তাহলে আমরা এখন কি বললাম দেখো, প্রথমে বলেছি ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এক্সপ্লেনেশন। এই এক্সপ্লেনেশন শব্দটি ল্যাটিন শব্দ এক্সপ্লেনার থেকে এসেছে। এই এক্সপ্লেনার শব্দটির দুটি অর্থ আছে, একটা হলো এক্স, একটা হচ্ছে কি প্লেনার। এক্স শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে আউট অফ। এক শব্দের ইংরেজি শব্দটা হচ্ছে কি আউট অফ, আর আউট অফটা কি আমরা বুঝবো পূর্ব অবস্থা, মানে পূর্বের যে অবস্থাটা। আর প্লেনার শব্দের বাংলা অর্থ হচ্ছে কি সহজ করা। এখন যদি বলি এক বাক্যে যদি বলি ব্যাখ্যা কাকে বলে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে সাধারণ ভাষায় যেটা বলতে গেলে যে কোনো জটিল বিষয়কে যদি সহজ করে বোধগম্য করার যে বিষয়টা সেটি হচ্ছে মূলত কি ব্যাখ্যা। ব্যাখ্যা জিনিসটা সবসময় কি করে? জটিল বিষয়কে সহজ করে আমাদের কাছে উপস্থাপন করে। আর যদি আমরা বইয়ের ভাষায় বলি, ব্যাখ্যার সংজ্ঞা যদি আসে আমাদের পরীক্ষায়, তাহলে আমরা বলবো যে কোনো জটিল, অস্পষ্ট, দুর্বোধ্য ও বিষয়কে যদি সহজভাবে, যদি সহজ, সরল, প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করা হয় তবে তাকে ব্যাখ্যা বলে। তাহলে কি বললাম? যে কোনো জটিল, অস্পষ্ট, দুর্বোধ্য এবং অনির্দিষ্ট বিষয়কে যদি সহজ, সরল এবং প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করার যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে মূলত কি ব্যাখ্যা। এবার আসো ব্যাখ্যার ক্ষেত্রে আমরা যখন ব্যাখ্যা, আমাদের কিন্তু এই জিনিসটা যদি আমরা জেনে রাখি তাহলে কিন্তু আমরা এমসিকিউতে আমরা পাবো যে ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দটা কি, বা ব্যাখ্যার যে এটা কোন শব্দ থেকে, কোন ভাষা থেকে এসেছে, এটা ল্যাটিন শব্দ থেকে এসেছে, আমরা এটা এভাবে বলবো। কিন্তু আমরা এই ব্যাখ্যার এখান থেকে আমরা কিন্তু এমসিকিউ কয়েকটা পেতে পারি।
তাহলে ব্যাখ্যা জিনিসটা হলো কি, ব্যাখ্যা হচ্ছে কোনো জটিল, অস্পষ্ট, দুর্বোধ্য, অনির্দিষ্ট বিষয়কে সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে মূলত ব্যাখ্যা। এখন ব্যাখ্যার কতগুলো বৈশিষ্ট্য আমরা দেখব। ব্যাখ্যার বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য কি? ব্যাখ্যার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ব্যাখ্যা মনের অস্পষ্টতাকে দূর করে। ব্যাখ্যা মনের অস্পষ্টতাকে দূর করে। তাহলে ব্যাখ্যা হলো কি, মনের অস্পষ্টতাকে দূর করে প্রথম। তারপরে আসো যে আমরা এটাকে আরেকটা ভাবে বলতে পারি, অস্পষ্টতা বা দুর্বোধ্যতাকে, এটাকে বলতে পারি আমরা অস্পষ্টতা, উপরে লিখে দিচ্ছি, ও দুর্বোধ্যতাকে দূর করে। 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়। ব্যক্তিভেদে ভিন্ন হয় ব্যাখ্যা। তাহলে ব্যাখ্যা প্রথম পয়েন্টটা হলো ব্যাখ্যা মনে অস্পষ্টতা ও দুর্বোধ্যতাকে দূর করে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়। এরপরে আসো যে ব্যাখ্যা কি করে, বিভিন্ন ব্যাখ্যার ক্ষেত্রে যে আমরা যে বলেছি চতুর্থ অধ্যায়ে কি প্রকল্পের কথা বলেছি, তাহলে সেক্ষেত্রে তোমরা লিখবা যে ব্যাখ্যার ক্ষেত্রে প্রকল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রকল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। ব্যাখ্যার ক্ষেত্রে প্রকল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। এরপরে আসো যে ব্যাখ্যার ক্ষেত্রে কি করা হয়, আরেকটা বিষয় আসো যে ব্যাখ্যার ক্ষেত্রে কার্যকরণ সম্পর্ক মাধ্যমে ব্যাখ্যা করা হয়। তাহলে এক্ষেত্রে দেখা যায় যে কার্যকর সম্পর্ক ব্যাখ্যার মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে আসো ব্যাখ্যায় শ্রেণীকরণের ব্যবহার দেখা যায়। ব্যাখ্যায় শ্রেণীকরণের ব্যবহার দেখা যায়। তাহলে আমরা দেখো কি পেলাম, ব্যাখ্যার বৈশিষ্ট্যের মধ্যে আমরা পেলাম ব্যাখ্যা মনে অস্পষ্টতা ও দুর্বলতাকে দূর করে। ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়, কারণ আমরা যখন ব্যাখ্যার প্রকারভেদ নিয়ে আলোচনা করব তখন দেখবে তার মধ্যে রয়েছে কি, প্রায় ব্যাখ্যার মধ্যে 2 ধরনের ব্যাখ্যা থাকবে। একটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, আর একটা হচ্ছে কি কৃত্রিম ব্যাখ্যা। তো এই যে কৃত্রিম ব্যাখ্যা, সেটা কিন্তু বৈজ্ঞানিক ব্যক্তিভেদে কিন্তু সেই ব্যাখ্যাটা কি হয়, সেই ব্যাখ্যাটা কিন্তু ভিন্ন হয়। এই জন্য বলা হয়েছে যে ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়। তারপরে বলা হচ্ছে ব্যাখ্যার ক্ষেত্রে প্রকল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। ব্যাখ্যার ক্ষেত্রে প্রকল্পের একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। কার্যকরণ সম্পর্কে মাধ্যমে ব্যাখ্যা করা হয়। কার্যকরণ সম্পর্ক ব্যাখ্যার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে কার্যকরণ সম্পর্কে নির্ণয়ের মাধ্যমে মূলত ব্যাখ্যাটা করা হয়ে থাকে। এরপরে বলেছি ব্যাখ্যা শ্রেণীকরণের ব্যবহার দেখা যায়। তাহলে ব্যাখ্যার ক্ষেত্রে আমরা শ্রেণীকরণের ব্যবহার পাইলাম, প্রকল্পের ব্যবহার পেলাম, কার্যকরণের ব্যবহার পেলাম। এই বিষয়গুলো দিয়ে তুমি বৈশিষ্ট্য লিখবা যখন তোমার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করতে বলা হবে, যদি তোমার প্রশ্নে আসে তখন কিন্তু তোমাকে এই ব্যাখ্যার এক্সপ্লেনেশন, এই শব্দগুলো দিয়ে ব্যাখ্যার যে সংজ্ঞাটা সেটা দিতে হবে এবং বৈশিষ্ট্যটা সুন্দরভাবে আলোচনা করতে হবে। এই হলো ব্যাখ্যাটা গেল। এবার আসো আমরা ব্যাখ্যার যে প্রকারভেদ সেটা দেখব। আচ্ছা, এবার আসো ব্যাখ্যার প্রকারভেদ। ব্যাখ্যাকে 2 ভাগে ভাগ করা যায়। ব্যাখ্যার প্রকারভেদ হলো কি, 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, আর একটা হচ্ছে কি কৃত্রিম ব্যাখ্যা। এখন আমরা তাহলে দেখলাম যে ব্যাখ্যা প্রকারভেদের ক্ষেত্রে ব্যাখ্যা 2 ধরনের, একটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, একটা হচ্ছে কৃত্রিম ব্যাখ্যা। বৈজ্ঞানিক যে ব্যাখ্যা, আমরা এখন এই ব্যাখ্যাটা নিয়ে আজকে আলোচনা করব যে বৈজ্ঞানিক ব্যাখ্যা জিনিসটা কি। বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি সংজ্ঞা আমাদের বলতে হয় তাহলে বলবো এভাবে যে ব্যাখ্যা যখন
মন করা বা কাল্পনিক না হয়ে যথার্থ নিয়ম নীতি অনুসরণ করে কোনো কিছুর ব্যাখ্যা দেওয়া হয় তবে তাকে বলা হবে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে আমরা একটা জিনিস দেখলাম যে যথার্থ নিয়ম কানুন অনুসরণ করে। কি কি? যথার্থ নিয়ম কানুন, নিয়ম কানুন সে কি করে? অনুসরণ করে। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা সবসময় যথার্থ নিয়ম কানুন অনুসরণ করে, কিন্তু কি করে না? তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা সবসময় মন করা বা অকল্প মানে অতিপ্রাকৃত বিষয় নিয়ে আলোচনা করবে না। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে ব্যাখ্যা যখন বৈজ্ঞানিক কাল্পনিক বা মন গড়া বিষয় নিয়ে আলোচনা না করে যথার্থ নিয়ম কানুন অনুসরণ করে তখন তাকে বলা হবে বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাহলে আবারও বলি, বৈজ্ঞানিক ব্যাখ্যা কাকে বলে? যখন আমরা বলবো যে ব্যাখ্যা যখন ব্যাখ্যা মন করা বা অতিপ্রাকৃত বা আমাদের এভাবে কাল্পনিক বিষয় নিয়ে আলোচনা না করে যথার্থ নিয়ম কানুন অনুসরণ করে ব্যাখ্যা প্রদান করে তখন তাকে বলা হবে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে আমরা দেখলাম যে বৈজ্ঞানিক ব্যাখ্যা সবসময় করবে কি যথার্থ নিয়ম কানুন অনুসরণ করবে। আর এটার নামটাই তো বৈজ্ঞানিক, এখানে তো মন করা কোনো বিষয় আসবে না। আমরা কৃত্রিম না বলে এটাকে লৌকিকও বলতে পারি, ঠিক আছে? এটাকে লৌকিক ব্যাখ্যাও বলতে পারি। আরেকটা যে ব্যাখ্যা, তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা সবসময় তাহলে কি করলো? যথার্থ নিয়ম কানুন অনুসরণ করে কি করলো? ব্যাখ্যাটা যথার্থ নিয়ম অনুসরণ করে যে ব্যাখ্যাটা প্রদান করা হয় সেটাই মূলত হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে কোনো সময় মন গড়া বা অতিপ্রাকৃত বা কাল্পনিক কোনো বিষয় থাকবে না। এখন একটা উদাহরণের সাহায্যে বিষয়টাকে আমরা ক্লিয়ার করি। ধরো যদি বলা হয় যে আমরা দেখি অনেক সময় চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রহণের বিষয়টা আসে আমাদের। ধরো চন্দ্রগ্রহণ যখন একটা বিষয়, এই চন্দ্রগ্রহণের বিষয়টা যখন আমরা ব্যাখ্যা করতে যাই তখন যদি আমরা বলি যে সূর্য পৃথিবী, সূর্য চন্দ্রগ্রহণ বিষয়টার সাথে কিন্তু থাকবে কি কি বিষয়টা আছে দেখো, সূর্য, পৃথিবী আর হলো কি চাঁদ, এই তিনটা যখন একই সমান্তরালে চলে আসবে তখনই কিন্তু মূলত কি হয়? চন্দ্রগ্রহণ। তাহলে চন্দ্রগ্রহণের যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে হয় তাহলে আমরা এভাবে বলবো যে সূর্য, পৃথিবী এবং চাঁদ যখন একই সমান্তরালে এসে পড়ে তখন কি হয়? পৃথিবীর যে ছায়া, তা পৃথিবীর ছায়ার মধ্যে দিয়ে কিন্তু চাঁদকে কি করতে হয়? অতিক্রম করতে হয়। পৃথিবীর একটা ছায়া পড়ে, কারণ সূর্য তো পৃথিবী একই সমান্তরালে যখন আসে তখন পৃথিবীর একটা ছায়া থাকে, পরে এই ছায়ার মধ্য দিয়ে চাঁদকে কি করতে হয়? অতিক্রম করতে হয়। এই জন্য মূলত তখনই হয়ে যায় মূলত কি? চন্দ্রগ্রহণ। তাহলে চন্দ্রগ্রহণের যে এই যে নিয়মটা আমরা বললাম এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা, কারণ এটা আমাদের কোনো কিছু মন করা বিষয় না, কিন্তু এটা আমাদের কিন্তু বিভিন্ন মানে পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু এই বিষয়টাকে আমরা একটা সত্যে উপনীত হয়েছি বিধায় কিন্তু আমরা এইভাবে ব্যাখ্যাটা, চন্দ্রগ্রহণের ব্যাখ্যাটা এইভাবে দিয়েছি যে সূর্য, পৃথিবী, চাঁদ যখন একই সমান্তরালে থাকে সেই তখনই হবে কি? চন্দ্রগ্রহণ। কারণ তখন পৃথিবীর ছায়ার মধ্য দিয়ে চাঁদকে অতিক্রম করতে হয় বলেই চন্দ্রগ্রহণ হয়ে থাকে। এই যে ব্যাখ্যাটা আমি দিলাম চন্দ্রগ্রহণে, সেটা কি যথার্থ নিয়ম কানুন অনুসরণ করে কিন্তু আমি মূলত এই ব্যাখ্যাটা দিয়েছি। এখানে কিন্তু আমার মন গড়া কোনো বিষয় না বা কোনো অতিপ্রাকৃত বিষয়ের ভিত্তিতে কিন্তু আমি এই ব্যাখ্যাটা প্রদান করিনি। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা যদি কাকে বলে সেক্ষেত্রে আমরা বলবো যে ব্যাখ্যা যখন কাল্পনিক বা মন গড়া না হয়ে যথার্থ নিয়ম কানুন অনুসরণ করে তখন তাকে বলা হবে কি? বৈজ্ঞানিক ব্যাখ্যা। আর সেক্ষেত্রে আমরা চন্দ্রগ্রহণের এই উদাহরণটা দেব। চন্দ্রগ্রহণের উদাহরণটা দিয়ে আমরা এইভাবে বলবো যে সূর্য, পৃথিবীর চাঁদ যখন একই সমান্তরালে থাকে তখন মূলত চন্দ্রগ্রহণ হয়, কেননা পৃথিবীর ছায়ার মধ্য দিয়ে চাঁদকে তখন অতিক্রম করতে হয় বিধেয় চন্দ্রগ্রহণ হয়। এই আমরা কিন্তু এই উদাহরণটা দেব। এরপরে আসো যে এই যে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা যে বলেছি, এই বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে কিন্তু কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো তোমরা বইতে আছে, আমি একটু এখানে লিখছি না, আমি জাস্ট একটু বলে দিচ্ছি। তোমরা দেখো যে আমরা যখন বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে আলোচনা করবো তখন বলবো যে বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে কিন্তু সবসময় যে আমরা একটু আগে যে বৈশিষ্ট্যগুলো বলেছিলাম ব্যাখ্যার ক্ষেত্রে, সেই বৈশিষ্ট্যগুলোই কিন্তু এই বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে চলে আসবে। সেখানে একটা বলেছিলাম যে ব্যাখ্যার ক্ষেত্রে প্রকল্পের ভূমিকা আছে, সেক্ষেত্রে তোমরা বলবো যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রকল্প প্রণয়ন খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আবার বলতে পারো যে এটা এই যে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা সবসময় অগ্র অনুমানের সাথে যুক্ত। আবার এইভাবে বলতে পারো বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে সবসময় কি হয়? সংযুক্তির প্রয়োজন আছে। কেন সংযুক্তি মানে কি? একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় যুক্ত করা, একটার সাথে আরেকটা কিন্তু যুক্ত থাকে, তার সংযুক্তির প্রয়োজন আছে। এরকম বিভিন্নভাবে যখন বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে আলোচনা করতে বলবে তখন তোমরা সংজ্ঞাটাও দেবে, একটা উদাহরণ দেবে, আবার বৈজ্ঞানিক ব্যাখ্যার কিছু বৈশিষ্ট্য দেবে। সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদেরকে আগেও বলেছিলাম যখন যদি 3 নম্বরে যদি প্রশ্ন হয় তাহলে তোমরা অবশ্যই কিন্তু বৈশিষ্ট্য 6টা দেবা। তাহলে
তোমরা চেষ্টা করবা যে বৈজ্ঞানিক ব্যাখ্যা, লৌকিক ব্যাখ্যা এগুলোর বৈশিষ্ট্যগুলো পড়ে নিতে। এগুলো বইয়ের মধ্যে আছে, তোমরা এগুলো পড়ে নিবা। আমি তোমাদের সুবিধার্থে কয়েকটা নিয়ে আলোচনা করলাম। এবার আসো লৌকিক ব্যাখ্যা। এবার আমরা লৌকিক ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। লৌকিক ব্যাখ্যা জিনিসটা কি? লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে আমরা দেখব যে লৌকিক ব্যাখ্যা হচ্ছে এমন একটা বিষয় যে ব্যাখ্যাতে সবসময় কি হবে, সবসময় কিন্তু সে করবে কার্যকর সম্পর্ক নির্ণয় না করে সবসময় মন গড়া এবং অতিপ্রাকৃত বিষয় উপরে ভিত্তি করে যে ব্যাখ্যাটা প্রদান করা হবে। তাহলে লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে কার্যকর সম্পর্ক থাকবে না, অর্থাৎ যথার্থ নিয়মকানুন অনুসরণ করা হবে না, এটা অবুঝি। এটার ক্ষেত্রে আমি বলেছি ব্যাখ্যা যখন মন গড়া বা অতিপ্রাকৃত বিষয় নিয়ে আলোচনা না করে যথার্থ নিয়ম অনুসরণ করে তখন তাকে বলা হবে বৈজ্ঞানিক ব্যাখ্যা। লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে আমরা এভাবে বলবো যে কার্যকর সম্পর্ক নিয়ম অনুসরণ না করে যখন ব্যাখ্যা মন গড়া ধারণা বা অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস করে কোন ব্যাখ্যা যদি প্রদান করা হয় তবে তাকে বলা হবে কি লৌকিক ব্যাখ্যা। তাহলে লৌকিক ব্যাখ্যা কিন্তু সবসময় মন গড়া, এক এক ব্যক্তি এটার নামটা লৌকিক ব্যাখ্যা বলার কারণটা হচ্ছে এক এক ব্যক্তি এক একভাবে এই জিনিসটাকে ব্যাখ্যা করে। যেমন আমি এই উদাহরণটাই, চন্দ্রগ্রহণের উদাহরণটা এখানে আবার দিয়েছি। আমরা তো চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক একটা উদাহরণ দিলাম এখানে। এখন চন্দ্রগ্রহণের যদি লৌকিক ব্যাখ্যা আমরা বলি তাহলে সেটা কিরকম হয় দেখো। যেমন চন্দ্রগ্রহণের ক্ষেত্রে কেউ মনে করে যে রাহু নামক একটা দৈত্য আছে, সে যখন চাঁদকে গ্রাস করে তখন চাঁদকে আর দেখা যায় না। রাহু নামক চন্দ্রগ্রহণের ক্ষেত্রে বলেছে যে রাহু নামক একটা কি আছে, দৈত্য আছে। এই রাহু নামক দৈত্যটা যখন এই চাঁদকে যখন গ্রাস করবে তখন কিন্তু আর চাঁদকে দেখা যায় না। তখন কি হয়, তখন কিন্তু এই চন্দ্রগ্রহণটা হয় এবং এই রাহুর গ্রাস থেকে যখন চাঁদটা মুক্ত হয় তখনই আবার চাঁদকে পুনরায় দেখা যায়। এই কথাটা বলে কি লৌকিক ব্যাখ্যা যারা দেয়। তাহলে লৌকিক ব্যাখ্যা বিভিন্ন রকমের হয়ে থাকে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এই ব্যাখ্যাটা প্রদান করে, বিধায় এটার নাম হচ্ছে কি লৌকিক ব্যাখ্যা। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে সবসময় কার্যকর নিয়ম বা যথার্থ নিয়মকানুন অনুসরণ করবে, কিন্তু লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে যথার্থ নিয়ম বা কার্যকর নিয়ম অনুসরণ না করে কি করা হবে, ব্যক্তির একটা অতিপ্রাকৃত বিষয় বা মন গড়া বিষয়ের উপর ভিত্তি করে যে ব্যাখ্যা প্রদান করা হবে সেটা হচ্ছে লৌকিক ব্যাখ্যা। তাহলে এক বাক্যে বললে আমরা বলবো যে ব্যক্তির যখন মন গড়া বিষয় নিয়ে যে ব্যাখ্যা করা হয় সেটা হচ্ছে লৌকিক ব্যাখ্যা, আর যথার্থ নিয়ম অনুসরণ করে যে ব্যাখ্যা প্রদান করা হয় সেটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাহলে বুঝছো যে চন্দ্রগ্রহণের ক্ষেত্রে বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে আমরা বললাম সুন্দর যে সূর্য পৃথিবী চাঁদ একই সমান্তরালে থাকলে চন্দ্রগ্রহণ হয়। আর লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে বলা হয় অনেক সময় যে রাহু নামক একটা দৈত্য আছে, এই দৈত্যটা যখন চাঁদকে গ্রাস করেছে তখন এই কি বলে চন্দ্রগ্রহণ হয়। আবার যখন চাঁদ এই গ্রাস থেকে চাঁদটা মুক্ত হয় তখন আবার চাঁদটা ঠিক হয়ে যায়। এইরকম একটা ব্যাখ্যা থাকে, সেগুলো হচ্ছে কি লৌকিক ব্যাখ্যা। এখন আমরা দেখব যে বৈজ্ঞানিক, আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় আসে যে বৈজ্ঞানিক এবং লৌকিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য। তোমাদের কিন্তু বারবার আমি বলছি ব্যাখ্যার চ্যাপ্টার, তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটা দেখেছি তার মধ্যে কিন্তু তোমাদের সেকেন্ড পার্টের জন্য 4টা অধ্যায় দিয়েছে, তার মধ্যে ব্যাখ্যা একটা। আর ব্যাখ্যাটা কিন্তু এমনিতে অধ্যায়টা কিন্তু ছোট, কিন্তু প্রশ্নটা আসবেই এবং প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে এরকম প্রশ্ন আসে যেমন বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে আলোচনা আসে, অথবা লৌকিক ব্যাখ্যা নিয়ে আলোচনা আসে, অথবা বৈজ্ঞানিক এবং লৌকিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য আসে, এটা আসেই। মানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বৈজ্ঞানিক এবং লৌকিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য। সেক্ষেত্রে এটা 4 নম্বরের প্রশ্ন থাকে আমাদের। আর বৈজ্ঞানিক ব্যাখ্যা বা লৌকিক ব্যাখ্যা নিয়ে আলোচনা সেটা আমাদের 3 নম্বরের প্রশ্ন থাকে। তাই আমি তোমাদের সবাইকে বলবো যে এই ব্যাখ্যা চ্যাপ্টারটা একটু ভালো করে পড়বা, এবং এটা খুব সহজ একটা বিষয়। এটা পড়লেই দেখবা তোমাদের কাছে এটা বিষয়টা অনেক সহজ লাগবে। আর ব্যাখ্যা মানে কি, দুর্বোধ্য বিষয়কে সহজ করে তোলা। এবার আসো বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য, এই বিষয়টা আমরা নিয়ে আলোচনা করি। আচ্ছা, আমরা এখন দেখব যে বৈজ্ঞানিক এবং লৌকিক ব্যাখ্যার মধ্যে যে পার্থক্যটা, এটা আমাদের কিন্তু খুব কমন এবং প্রশ্ন একটা এটা আসেই সব পরীক্ষাতে। বৈজ্ঞানিক এবং লৌকিক ব্যাখ্যার মধ্যে যে পার্থক্য, সেক্ষেত্রে আমি কিন্তু প্রতি বছরই কিন্তু এই কথাটা বলে দিই যে ব্যাখ্যার যে ব্যাখ্যা বলো বা যেটাই বলো, বৈজ্ঞানিক ব্যাখ্যার যে বৈশিষ্ট্যগুলো বা লৌকিক ব্যাখ্যার যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো যদি তোমরা ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমরা মূলত এই মানে পার্থক্যটা দিতে পারবা। এটা কিন্তু আমি সব ক্লাসে কিন্তু বলে দিই। বৈশিষ্ট্যগুলো যদি পড়ো, বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য, লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্যগুলো যদি ভালো করে পড়ো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা পার্থক্যটা খুব সহজে দিতে পারবা। তারপর আমরা বৈজ্ঞানিক এবং লৌকিক ব্যাখ্যার মধ্যে পার্থক্যের ক্ষেত্রে প্রথমে বলবো যে প্রথম পয়েন্টটা যেটা, সেটা হলো কি কার্যকরণ সম্পর্ক নির্ণয় করে। কার্যকরণ সম্পর্ক নির্ণয় করে মূলত কি, আমি পুরো লিখছি না কিন্তু
নির্ণয় করে এই বৈজ্ঞানিক ব্যাখ্যাটা প্রদান করা হয়। কার্যকরী সম্পর্ক নির্ণয় করে, আমি প্রথমটা পুরো লিখছি, পরেরগুলো আমরা কিন্তু পুরোপুরি লিখবো না। পরে বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা হয়। তাহলে প্রথমটা কি বললাম, কার্যকরী সম্পর্ক নির্ণয় করে বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা হয়। আর এই ক্ষেত্রে আমরা বলবো খুব সহজ ভাষায় যে এখানে কার্যকরী সম্পর্ক নির্ণয় করা হয় না, তাহলে সেখানে কি নির্ণয় করা হয়, মন গড়া বা অতিপ্রাকৃত বিষয়ের উপর ভিত্তি করে, অতিপ্রাকৃত বিষয়ের উপর ভিত্তি করে লৌকিক ব্যাখ্যা প্রদান করা হয়। তাহলে দেখো, প্রথম এটাতে বলেছি কার্যকরী সম্পর্ক নির্ণয় করে বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা হয়, আর এক্ষেত্রে বলেছি মন গড়া বা অতিপ্রাকৃত বিষয়ের উপর ভিত্তি করে লৌকিক ব্যাখ্যা প্রদান করা হয়। এবার আসো দ্বিতীয়, যে মৌলিক, এই যে বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে সবসময় কি হবে, বিষয়গুলো হবে মৌলিক, গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক, মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয়ের উপর ভিত্তি করে মূলত বৈজ্ঞানিক ব্যাখ্যাটা করা হয়। তাহলে মৌলিক ব্যাখ্যা বৈজ্ঞানিক ব্যাখ্যা করার ক্ষেত্রে কি কি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়, মৌলিক বিষয়টা থাকবে, গুরুত্বপূর্ণ বিষয়টা থাকবে, প্রাসঙ্গিক বিষয় থাকবে। এই বিষয়ের উপর ভিত্তি করে মূলত কি করা হয়, বৈজ্ঞানিক ব্যাখ্যাটা প্রদান করা হয়। আর এই ক্ষেত্রে আমরা এটা উল্টাটা লিখবো, কিন্তু এটা তোমাদের জন্য একটা খুব সহজ, পুরোটা মুখস্থ করতে না, একটা পাশ মুখস্থ করলে কিন্তু তুমি আরেকটা পাশ পারবা। কিভাবে, এক্ষেত্রে আমরা বলেছি মৌলিক, গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক। তুমি সবগুলোর আগে, মৌলিকের আগে লিখো অমৌলিক। অমৌলিক, গুরুত্বপূর্ণের বিপরীত কি, গুরুত্বহীন, তারপরে প্রাসঙ্গিকের বিপরীত কি, অপ্রাসঙ্গিক, এভাবে মাথায় রাখবা যে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে কি করা হয়, লৌকিক ব্যাখ্যা আলোচনা করা হয়। এই যে একটু আগে আমরা যে বিষয়টা বলেছিলাম যে রাহু নামক একটা দেবতার কারণে এই যে চন্দ্রগ্রহণ হয়, এই যে বিষয়টা, এটা কি একটা অমৌলিক বিষয়, একটা গুরুত্বহীন বিষয়, একটা অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে মূলত কি লৌকিক ব্যাখ্যাটা করা হয়। আর বৈজ্ঞানিক ব্যাখ্যাটার ক্ষেত্রে সবসময় দেখবে মৌলিক থাকবে বিষয়, গুরুত্বপূর্ণ থাকবে বিষয়টা, প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে মূলত বৈজ্ঞানিক ব্যাখ্যা আলোচনা করে। কেননা বৈজ্ঞানিক ব্যাখ্যাটা প্রমাণ সাপেক্ষ, আর লৌকিক ব্যাখ্যাটা কিন্তু কোনো প্রমাণ দিতে পারে না, এটা হলো মানুষের মন গড়া একটা বিষয়। এরপর আসো 3 নম্বর, যেটা আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে বলেছি কি, প্রকল্প প্রণয়ন করা হয়। কেননা বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে প্রকল্প প্রণয়ন করা হয়, কিন্তু লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে কিন্তু প্রকল্প প্রণয়ন করা হয় না। প্রকল্প প্রণয়ন করা হয় না, এখানে হয় না। তাহলে এটাতে প্রকল্প প্রণয়ন করে, এখানে প্রকল্প প্রণয়ন করা হয় না। তারপরে আসো, বলেছি শ্রেণীকরণের, আমরা যখন ব্যাখ্যার বৈশিষ্ট্য বলেছি সেক্ষেত্রে কিন্তু এই কথাগুলো আসছিল যে শ্রেণীকরণ প্রণয়ন করা হয়, শ্রেণীকরণ প্রণয়ন করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে শ্রেণীকরণকে কিন্তু প্রণয়ন করা হয়, কিন্তু আমরা দেখব যে লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে কিন্তু শ্রেণীকরণ প্রণয়ন করা হয় না। তাহলে এরপরে আসো, যে আমরা বলেছিলাম যে আরোহের ব্যবহার, এই ক্ষেত্রে বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে আরোহের ব্যবহার করা হয়। বৈজ্ঞানিক ক্ষেত্রে আরোহ থাকে এবং অবরোহ দুইটিই থাকে। আরোহের ব্যবহার করা হয় বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে। আর এখানে কি, এখানে আরোহের ব্যবহার করা হয় না। তারপরে আসো, আরো আমি কিন্তু সংক্ষিপ্ত করে লিখেছি, তোমরা কিন্তু পরীক্ষা হলে পুরোটা কথাটা লিখবা। আমি এখানে লিখেছি যে বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে আরোহের ব্যবহার করা হয়, কিন্তু লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে আরোহের ব্যবহার করা হয় না। বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে অলৌকিকতার কোনো স্থান নেই, আছে না, কারণ এখানে কোনো অলৌকিকতার স্থান নেই। কিন্তু আর এই লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে কিন্তু অলৌকিকতা, অতিপ্রাকৃত বিষয়ের স্থান আছে।
লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে কি অলৌকিকতা ও অপ্রাসঙ্গিক অতিপ্রাকৃত বিষয়ের স্থান আছে। অতিপ্রাকৃত বিষয়ের স্থান লক্ষ্য করা যায়। কেন এটা মূল বিষয়টা হচ্ছে কি অতিপ্রাকৃত বিষয় এবং মন গড়া বিষয়ের উপর ভিত্তি করে করা হয়। তাহলে এছাড়া আমরা দেখবো যে এটার আরেকটা পয়েন্ট আমাদের আছে, আমরা লিখি নেই ব্যক্তিভেদে ভিন্ন, যে এটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই বৈজ্ঞানিক যে ব্যাখ্যাটা সেটা কিন্তু ব্যক্তিভেদে ভিন্ন হয় না। কেন যখন বৈজ্ঞানিক ব্যাখ্যাটা ব্যক্তিভেদে কখনো ভিন্ন হয় না, আর এখানে কিন্তু ব্যক্তিভেদে ভিন্ন হয়। কেন ব্যক্তিভেদে ভিন্ন হয়? এক এক ব্যক্তি এক এক ভাবে ব্যাখ্যাটা করে বলে এটা ব্যক্তিভেদে ভিন্ন হয়। কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে কিন্তু এটা যেহেতু কার্যকরী সম্পর্ক নির্ণয় করে ব্যাখ্যাটা প্রদান করা হয়, তাহলে সেক্ষেত্রে ব্যক্তিভেদে এই বিষয়টা কখনোই ভিন্ন হতে পারে না। তাহলে আমাদের পরীক্ষার ক্ষেত্রে যদি বৈজ্ঞানিক এবং লৌকিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য আসে, যদি 4 নম্বর আসে, তাহলে কিন্তু আমরা 8টা পয়েন্ট লিখবো। তোমরা বইতে খোঁজ করলেই পাবা, 8টা পয়েন্ট তোমাদের দিতে হবে। এই ক্ষেত্রে দেখো আমরা যে কয়টা পয়েন্ট লিখেছি, যে কার্যকরী সম্পর্ক নির্ণয় করে বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা হয়। লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে লিখেছি মন গড়া বা অতিপ্রাকৃত বিষয়ের উপর ভিত্তি করে লৌকিক ব্যাখ্যা প্রদান করা হয়। তাহলে এখানে হলো কার্যকর, আর এখানে কার্যকরী সম্পর্ক থাকে না। বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে বলেছি মৌলিক বিষয় থাকবে, গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করে বৈজ্ঞানিক ব্যাখ্যা। কিন্তু লৌকিক ব্যাখ্যা কি করে? অমৌলিক, গুরুত্বহীন, অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করে। এরপর আসো বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে প্রকল্প প্রণয়ন করা হয়। প্রকল্প ক্ষেত্রে তোমরা দেখেছ যে আমাদের নিউটন যে বলেছিল, বিজ্ঞানী নিউটন যে আপেল পতনের কথাটা বলেছিল, যে গাছ থেকে সরাসরি আপেলটা কেন নিচের দিকে পড়ে, এটা কি কারণে পড়ে? মাধ্যাকর্ষণ শক্তির জন্য পড়ে, এটা বলেছিল না? এই ক্ষেত্রে তাহলে এটা বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা দিয়েছিল, কি প্রকল্প করেছিল, একটা মনে মনে একটা ধারণা করেছিল। এই জন্য বলা হয়েছে যে প্রকল্প প্রণয়ন করা হয় বৈজ্ঞানিক এই ব্যাখ্যার ক্ষেত্রে। কিন্তু লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে এরকম কোনো প্রকল্প প্রণয়ন করা হয় না। তারপরে বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে শ্রেণীকরণ প্রণয়ন করা হয়, কিন্তু লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে শ্রেণীকরণ প্রণয়ন করা হয় না। বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে আরোহের ব্যবহার করা হয়, আর এখানে আরোহের ব্যবহার করা হয় না লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে। বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে অলৌকিকতার কোনো স্থান নেই, এখানে অলৌকিকতার কোনো স্থান নেই। কিন্তু লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে কি হবে? অলৌকিকতার স্থান আছে, কারণ এখানে সবসময় মন গড়া বিষয়, অমৌলিক বিষয় নিয়ে আলোচনা করে বিধায় এখানে অলৌকিকতা প্লাস অতিপ্রাকৃত বিষয়ের স্থান লক্ষ্য করা যায়। এটা বলেছি বৈজ্ঞানিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয় না, কেননা সবার ক্ষেত্রে একটা কথাই প্রযোজ্য হয়, যেহেতু এটা পরীক্ষা নিরীক্ষা করে এটা সিদ্ধান্ত না হয়, সবাই ব্যক্তিভেদে এটা সবাই একরকমই মনে করে, এই জন্য ব্যক্তিভেদে এটা ভিন্ন হয় না। কিন্তু লৌকিক ব্যাখ্যা যেহেতু এক একজন এক একভাবে বর্ণনা করে, এই জন্য এটা ব্যক্তিভেদে ভিন্ন হয়। তাহলে আজকে আমরা এই বৈজ্ঞানিক এবং লৌকিক ব্যাখ্যা, এই দুইটা ব্যাখ্যার কিন্তু আমরা প্রকারভেদ আমরা পড়ব, যে কাকে বলে, এটা বৈশিষ্ট্যগুলো দেখব, এবং বৈজ্ঞানিক এবং লৌকিক ব্যাখ্যার মধ্যে যে পার্থক্যটা আছে আমরা বিশেষ করে সেটা কিন্তু ভালো করে পড়ব। আর নেক্সট ক্লাসে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যার যে স্তরগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।